আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো। আজকে এমএ শেষ বর্ষের ছাত্রদের সঙ্গে ক্লাস। আজকে ক্লাসটা আসলে ছিল গতকাল। আমি গতকাল পারিবারিক কিছু কারণের জন্য হয়তো ক্লাসটা দিতে পারিনি, তাই গতকালকের ক্লাসটা আজকে দিয়েছি। অনলাইন ক্লাস আসলে খুবই ঝামেলা, সময় বের করা খুবই কঠিন। তা আমি আন্তরিকভাবে দুঃখিত সময় মতো ক্লাস না দেওয়ার জন্য। এমএ শেষ বর্ষের ছাত্রদের সাথে হয়তো আর 1 মাস পরে আমরা মুখোমুখি ক্লাস করব, অক্টোবরের 17 তারিখের পরে। তারপরেও আমাদের এখন অনলাইন ক্লাস করতে হচ্ছে। তা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি গত ক্লাসে বঙ্গভঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গভঙ্গের কারণসমূহ ও ফলাফল। তাহলে বঙ্গভঙ্গের যে কারণ, গত ক্লাসে কী কারণ আলোচনা করেছি? পটভূমির সাথে প্রশাসনিক কারণ। কিন্তু আজকের আলোচ্য বিষয় হচ্ছে অন্যান্য কারণসমূহ এবং ফলাফল। তাহলে আলোচ্য বিষয়ে আমরা চলে যাই, সময় বেশি নষ্ট করব না। বঙ্গভঙ্গের অন্যতম কারণ বলতে আমরা কি বুঝি? রাজনৈতিক কারণ। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন রাজনৈতিক উদ্দেশ্য বঙ্গভঙ্গের অন্যতম কারণ। ব্রিটিশ কর্তৃপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যে বেশ কয়েকটি লক্ষ্য ছিল। তাহলে আমরা অনেকগুলো কারণ জানি, মূলত প্রশাসনিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ। তারপরও বলবো যে প্রশাসনিক কারণই আসলে মূলত দায়ী। তারপরে আমরা বঙ্গভঙ্গের অন্যতম কারণ বলতে আমরা কি বুঝি? রাজনৈতিক কারণ। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন রাজনৈতিক উদ্দেশ্য বঙ্গভঙ্গের অন্যতম কারণ। ব্রিটিশ কর্তৃপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যের কয়েকটি লক্ষ্য ছিল, যেমন বাঙালি জাতীয়তাবাদী চেতনা ধ্বংস করা। ব্রিটিশ শাসিত যে ভারত, সেখানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে 20 শতক শুরু হয়। এই সময় জাতীয়তাবাদী আন্দোলন দানা বেঁধে ওঠে, যার কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। এর নেতৃত্বে ছিলেন হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব। অর্থাৎ ওই সময় কাদের নেতৃত্ব ছিল? হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব। তাই বাংলাকে বিভক্ত করে বাঙালি জাতির ঐক্য ও সংহতি নষ্ট করতে পারলে জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়ে পড়বে বলে ব্রিটিশ আমলারা মনে করেন। অর্থাৎ তখন কারা শাসন করত? কলকাতা কারা শাসন করত? বাঙালি, হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর নেতারা। তারপর আমরা বলবো বাংলাকে বিভক্ত করে বাঙালি জাতির ঐক্য ও সংহতি নষ্ট করতে পারলে জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়ে পড়বে বলে ব্রিটিশ আমলারা মনে করেন। অর্থাৎ বাংলাকে ভাগ করতে পারলেই জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়ে পড়বে, এটা কারা মনে করেন? ব্রিটিশ আমলারা। তাহলে প্রথম কারণত কি দেখি? বাঙালির জাতীয়তাবাদী চেতনা ধ্বংস করা। এটা হচ্ছে রাজনৈতিক কারণের মধ্যে অন্যতম কারণ, বাঙালি জাতীয়তাবাদী চেতনা ধ্বংস করা। দ্বিতীয় কারণ হচ্ছে বাঙালি ভদ্রলোকদের একাধিপত্য ধ্বংস করা। মূলত ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সমগ্র ভারতবাসী যুক্ত নয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা কি দেখি? যে সমগ্র ভারতবাসী যুক্ত নয়। এর কিছু অংশ বাঙালি ভদ্রলোকদের প্রতি ব্রিটিশরা বিক্ষুব্ধ ছিল। বাংলা ভাগ মূলত বাঙালি ভদ্রলোকদের শ্রেণী শাসন ধ্বংস করা। এই ভদ্রলোকদের অধিকাংশ হিন্দুদের তিনি উচ্চ জাতি, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, জমিদার, মহাজন, পেশাদার এবং কেরানি শ্রেণীর মানুষ। অন্য সব সম্প্রদায়কে বঞ্চিত করে এরাই শিক্ষা ও চাকরি বাকরি পুরোপুরি কক্ষিগত করে। এই একাধিপত্য ছিল তাদের রাজনৈতিক ক্ষমতার উদ্দেশ্য। অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সমগ্র ভারতবাসী যুক্ত নয়। এর কিছু অংশ বাঙালি ভদ্রলোকদের একাধিপত্য ধ্বংস করা। মূলত ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সমগ্র ভারতবাসী যুক্ত নয়। এর বৃহৎ বাঙালি ভদ্রলোকদের প্রতি ব্রিটিশরা রাগান্বিত। বাংলা ভাগ মূলত বাঙালি ভদ্রলোকদের শ্রেণী শাসন ধ্বংস করা। এই ভদ্রলোকদের অধিকাংশ হিন্দুদের তিন শ্রেণী: উচ্চ জাতি, ব্রাহ্মণ, কায়স্থ ও বৈশ্য, জমিদার, মহাজন, পেশাদার এবং কেরানি শ্রেণীর মানুষ। অন্য সব সম্প্রদায়কে বঞ্চিত করে এরাই শিক্ষা, চাকরি বাকরি চাকরি সব কিছুই হাত করে নেয়। এর একাধিপত্য ছিল তাদের রাজনৈতিক ক্ষমতার উৎস। অর্থাৎ বাঙালি হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বই ছিল বঙ্গভঙ্গের অন্যতম কারণ। কংগ্রেসের শক্তি দুর্বল করা মানে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। কংগ্রেস নেতৃবৃন্দ প্রথম থেকেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান নেয়। অর্থাৎ কংগ্রেসের যে শক্তি দুর্বল করা। তাহলে আমরা প্রথম কারণ কি দেখি? বাঙালি জাতীয়তাবাদী চেতনা ধ্বংস করা। দ্বিতীয় কারণ হচ্ছে বাঙালিদের একাধিপত্য, মানে বাঙালিরা যে ঐক্যবদ্ধ সেটা ধ্বংস করা।
তৃতীয় কারণ হচ্ছে কংগ্রেসের শক্তি দুর্বল করা। অর্থাৎ 1885 সালে আমরা কি দেখি, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কংগ্রেস নেতৃবৃন্দ প্রথম থেকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান নেয়। চতুর্থ কারণ যেটা বিভক্ত ও শাসননীতি। অনেক পণ্ডিত বঙ্গভঙ্গকে ব্রিটিশ সরকারের নিয়ম বিভক্ত ও শাসননীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসির উপর নির্ভর করে বা বহিঃপ্রকাশ বলে মনে করে। তাই এই নীতির দ্বারা তারা ভারতের ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করেছিল। অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে আমরা দেখি বিভক্ত ও শাসন নীতিটা বঙ্গভঙ্গকে অধিকাংশ মনে হচ্ছে যে বিভক্ত ও শাসন নীতি যেটা এর বহিঃপ্রকাশ বলে মনে করে। তাই এই নীতির দ্বারা ভারতের ব্রিটিশ শাসনকে ভারতের উপর যে ব্রিটিশ শাসনটা কুক্ষিগত করে। বঙ্গভঙ্গ ছিল এই নীতির ধারাবাহিকতা। এর ফলে একদিকে পূর্ব বাংলা, অন্যদিকে মুসলমানদের ধর্মীয় জাতীয়তাবোধ জেগে ওঠে। অর্থাৎ বঙ্গভঙ্গ মূলত অনেকগুলো কারণে হচ্ছে। বঙ্গভঙ্গ বলতে আমরা দেখি পূর্ববঙ্গের মুসলমানদের সুযোগ সুবিধা লর্ড কার্জন বুঝতে পেরেছিল বিধায় যে প্রশাসনিক সুবিধার জন্য তারা বঙ্গভঙ্গ করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর একচেটি আধিপত্যের কারণে এই বঙ্গভঙ্গ রদ হতে বাধ্য হয় 1911 সালে। তারপরেও আমরা বলবো যে হিন্দু ও মুসলমানদের মধ্যে অন্যদিকে এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির কারণে আমরা দেখতে পাই যেটা অন্যদিকে এই নীতি বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে অবিশ্বাস আর সন্দেহের সৃষ্টি করে। এর ফলে জাতীয়তাবাদী ও ব্রিটিশ বিরোধী আন্দোলন দুর্বল হয়ে পড়ে। লর্ড কার্জনের মতে হিন্দু আধিপত্যের বিরুদ্ধে মুসলিম মানুষ জাগিয়ে তোলা এবং কলকাতা কেন্দ্রিক হিন্দু প্রধান পশ্চিমবাংলার বিপরীতে নতুন প্রদেশের রাজধানী ঢাকা কেন্দ্রিক মুসলিম প্রধান পূর্ব বাংলাকে দাঁড় করে। অর্থাৎ আমরা দেখি পূর্ববঙ্গে মুসলমানরা পূর্ব বাংলাকে মুসলিম প্রধান পূর্ব বাংলাকে দাঁড় করানোর চেষ্টা করে। নতুন প্রদেশের রাজধানী ঢাকা কেন্দ্রিক মুসলিম প্রধান পূর্ব বাংলাকে দাঁড় করে। অর্থাৎ আমরা কি দেখি, মূলত প্রথম কারণ হচ্ছে আমরা কি দেখি, বাঙালি জাতীয়তাবাদী চেতনা ধ্বংস করা। দ্বিতীয় কারণ বাঙালি ভদ্রলোকদের একাধিপত্য ধ্বংস করা। তৃতীয়ত কংগ্রেসের শক্তি দুর্বল করা। চতুর্থত বিভক্ত ও শাসন নীতি। এবং এই যে আমরা দেখি বঙ্গভঙ্গ ছিল একই নীতির ধারাবাহিকতা। এর ফলে একদিকে পূর্ব বাংলা মুসলমানদের ধর্মীয় জাতীয়তাবাদ জেগে ওঠে এবং তাদের খুশি করা যাবে। অন্যদিকে নীতি বাঙালি হিন্দু মুসলমানদের মধ্যে অবিশ্বাস আর সন্দেহের সৃষ্টি করে। কোন নীতি? ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এর ফলে জাতীয়তাবাদী ও ব্রিটিশ বিরোধী আন্দোলন দুর্বল হয়ে পড়ে। লর্ড কার্জনের মতে হিন্দু আধিপত্যের বিরুদ্ধে মুসলিমদেরকে জাগিয়ে তোলা এবং কলকাতা কেন্দ্রিক হিন্দু প্রধান পশ্চিমবাংলার বিপরীতে, মানে কলকাতা কেন্দ্রিক হিন্দু প্রধান এলাকা অর্থাৎ পশ্চিমবাংলার বিপরীতে আমরা কি দেখি, নতুন প্রদেশের রাজধানী ঢাকা কেন্দ্রিক মুসলিম প্রধান পূর্ব বাংলাকে দাঁড় করানো। তাহলে এটাই হচ্ছে রাজনৈতিক কারণ। তারপরে আমরা চলে যাই অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণে আমরা কি দেখি, অর্থনৈতিক বৈষম্য দূর করা। কলকাতা অবিভক্ত বাংলা একটা প্রাণকেন্দ্র। ভারতবর্ষের রাজধানী হিসেবে কলকাতাকে কেন্দ্র করে বাংলা প্রদেশে সকল প্রকার অর্থনৈতিক বিকাশ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও প্রশাসনিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় পূর্ব বাংলা থেকে সরবরাহকৃত কাঁচামালের বদলতে কলকাতার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। অন্যদিকে দীর্ঘদিনের অবহেলা, উদাসীনতা ও ফলপ্রসূ প্রকল্পের অভাবে পূর্বাঞ্চলের অধিবাসীদের অবস্থা দিন দিন অবনতির দিকে যায়। ফলে এই অঞ্চলের জনগণের মধ্যে বঙ্গভঙ্গ আন্দোলন অত্যন্ত আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কারণ যেটা জমিদারদের অত্যাচার থেকে মুক্তি। পূর্ব বাংলার অর্থনীতি কৃষিভিত্তিক। এখানে জমিদারি ব্যবস্থা থাকলেও জমিদাররা কলকাতা অবস্থান করবেন। কলকাতাবাসী জমিদারগণ সুফল ভোগ করবেন। জমিদারদের আরামায়েশের জন্য অর্থ সংগ্রহ করা হবে। পূর্ব বাংলার কৃষকদের কাছ থেকে পূর্বের অর্থ এভাবেই পশ্চিমে ব্যয় করা, অর্থাৎ পূর্ব বাংলার যে অর্থটা বৈষম্য দূর করা, মানে পূর্ব বাংলার অর্থ সব কিছু পশ্চিমবাংলায় ব্যবহার করা। তো পূর্ব বাংলার কৃষকদের কাছ থেকে যে অর্থ এভাবে পশ্চিমাঞ্চলে ব্যয় হয়। কৃষকদের উপর জমিদার ও ব্রিটিশ সরকারের যে শোষণ নীতি, মানে কৃষকদের উপর জমিদার আর ব্রিটিশ সরকারের যে শোষণ নীতি পূর্ব বাংলার অধিবাসীদের জীবনে আমরা কি দেখি, কালো ছায়া দেখতে পাই। সেটাই ছিল অবহেলিত পূর্ব বাংলাবাসীদের বঙ্গভঙ্গের পক্ষে আন্দোলনে উদ্বুদ্ধ করা। অর্থাৎ পূর্ব বাংলার যে মুসলমান বা কৃষক সম্প্রদায় সবাই অবহেলিত এবং সব কিছুই পশ্চিমবঙ্গে হিন্দু আধিপত্য বা এদের কারণে পূর্ব বাংলা পিছিয়ে যাচ্ছে আমরা যেটা দেখি। তাহলে এর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ বলতে আমরা কি বুঝি, প্রথমত অর্থনৈতিক বৈষম্য দূর করা। দ্বিতীয়ত কারণ হচ্ছে জমিদারদের অত্যাচার থেকে মুক্তি। পূর্ব বাংলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এখানে জমিদারি ব্যবস্থা থাকলেও
জমিদাররা কলকাতা অবস্থান করে, কলকাতাবাসী জমিদারগণ সুফল ভোগ করে। তাহলে জমিদারদের আরাম আয়েশের জন্য যে অর্থ সংগ্রহ করা হতো সেটা পূর্ব বাংলার কৃষকদের কাছ থেকে, মানে জমিদাররা তাদের আরাম আয়েশের জন্য এই অর্থ কোথা থেকে পেত? পূর্ব বাংলার কৃষকদের কাছ থেকে। এবং পূর্ব বাংলার কৃষকরা কি শোষিত, বঞ্চিত, এই কারণে তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নেয়। তারপর পাটের যে ন্যায্য মূল্য লাভ। পূর্ব বাংলার অর্থকরী ফসল পাট, কিন্তু পূর্ব বাংলার মানুষ পাটের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হয়। তেমনি শিল্প পূর্ব বাংলায় গড়ে না তোলায় বেকার সমস্যা দিন দিন বেড়ে যায়। অর্থাৎ পাটের ন্যায্য মূল্য থেকেও সাধারণত পূর্ব বাংলার মানুষরা বা কৃষকরা বঞ্চিত হয়। তেমনি শিল্প পূর্ব বাংলায় গড়ে না তোলায় বেকার সমস্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে অর্থনৈতিক সমস্যা, 1 নম্বরে আমরা দেখি অর্থনৈতিক বৈষম্য দূর করা, 2 নম্বরে আমরা দেখি জমিদারদের অত্যাচার থেকে মুক্ত, তৃতীয়ত যে কারণটা আমরা দেখি পাটের ন্যায্য মূল্য লাভ, মানে পাটের ন্যায্য মূল্যও বাঙালিরা পাচ্ছে না। চতুর্থত চাকরি লাভের যে আশা, সরকারি চাকরি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উচ্চ বর্ণের হিন্দুরা একচেটিয়া প্রাধান্য থাকায় পূর্ব বাংলার মুসলিম জনগণের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ে। হিন্দু ও মুসলমানদের মধ্যে আমরা দেখি যে সরকারি অবহেলার যে চিত্র ফুটে ওঠে, অর্থাৎ হিন্দু ও মুসলমানদের মধ্যে যে বৈষম্য, এবং এই বৈষম্যের ফলে আমরা কি দেখি? মুসলমানদের মধ্যে সরকারি অবহেলার চিত্র ফুটে ওঠে। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং নিজেদের আর্থিক উন্নতির আশায় তারা বঙ্গভঙ্গের পক্ষে আন্দোলনে যোগ দেয়। তাহলে আমরা মূলত কারণ কি দেখি? প্রশাসনিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, এবং এই যে প্রত্যেকটা কারণের ভিতরে আমরা দেখি ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো থাকে, এবং এই সমস্যাগুলোর কারণেই বঙ্গভঙ্গের যে কারণগুলো আমরা দেখতে পেলাম। তাহলে অর্থনৈতিক কারণে আমরা কি দেখলাম? অর্থনৈতিক বৈষম্য দূর করা, জমিদারদের অত্যাচার থেকে মুক্তি, তৃতীয় কারণ হচ্ছে পাটের ন্যায্য মূল্য লাভ, চতুর্থ কারণ হচ্ছে চাকরি লাভের আশা। সরকারি চাকরি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উচ্চ বর্ণের হিন্দুরা একচেটিয়া প্রাধান্য থাকায় পূর্ব বাংলার মুসলিম জনগণের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ে। হিন্দু ও মুসলমানদের মধ্যে মুসলমানদের প্রতি সরকারি অবহেলার চিত্র ফুটে ওঠে। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং নিজেদের আর্থিক উন্নতির আশায় তারা বঙ্গভঙ্গের পক্ষে আন্দোলনে যোগ দেয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বন্দর সুবিধা অর্জন। পূর্ব বাংলার যোগাযোগ ব্যবস্থা চরম অবহেলিত। যোগাযোগ ব্যবস্থার অভাবে পূর্ব বাংলার উন্নয়ন ব্যাহত হচ্ছে। তা নিঃসন্দেহে পূর্ব বাংলাবাসীদের অসন্তোষের ফল বঙ্গভঙ্গ। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বন্দর সুবিধা, যেটা পূর্ব বাংলার যোগাযোগ ব্যবস্থা চরম অবহেলিত, মানে আমরা কি দেখি সেটা পুরাটাই অবহেলার শিকার। যোগাযোগ ব্যবস্থার অভাবে পূর্ব বাংলার উন্নয়নও বন্ধ হয়ে যাচ্ছে এবং পূর্ববঙ্গবাসীদের এই অসন্তোষের মূল কারণ হচ্ছে বঙ্গভঙ্গ। তাই সামাজিক ও ধর্মীয় কারণ বলতে আমরা কি বুঝি? ইংরেজ শাসনের শুরু থেকে তাদের বৈষম্যমূলক আচরণের ফলে মুসলিম সমাজ ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রাধান্য হারাতে থাকে। অর্থাৎ ইংরেজ শাসনের শুরু থেকে বা ব্রিটিশ আমল থেকে এই যে বৈষম্যমূলক আচরণের ফলে মুসলিম সমাজ ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রাধান্য হারাতে থাকে। 1905 সালে পূর্ব বাংলার মুসলিম সমাজ ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ প্রস্তাব সমর্থন করে। তাহলে ফলে পূর্ব বাংলা ও আসাম নিয়ে আমরা দেখি যে পূর্ব বাংলা ও আসাম নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠনের উদ্দেশ্যে গঠিত হয় বঙ্গভঙ্গ আন্দোলন। অর্থাৎ পূর্ব বাংলা ও আসাম নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠনের উদ্দেশ্যে গঠিত হয় বঙ্গভঙ্গ আন্দোলন। এই এলাকা মুসলমানদের মধ্যে তীব্র হয়ে ওঠে। তাহলে আমরা কি দেখি যে পূর্ববঙ্গ, আসাম নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠনের উদ্দেশ্যে, মানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠনের উদ্দেশ্যে গঠিত হয় বঙ্গভঙ্গ আন্দোলন। এই এলাকার মুসলমানদের মধ্যে তীব্র হয়ে ওঠে। বঙ্গভঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন, সেটা কখনো লর্ড কার্জনের পরিকল্পনা অনুযায়ী আসাম, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ নিয়ে পূর্ব বাংলা আসাম প্রদেশ গঠিত হয়। অর্থাৎ আমরা কি দেখি যে এই পরিকল্পনাটা কখন বাস্তবায়ন হয়? লর্ড কার্জনের পরিকল্পনা অনুযায়ী আসাম, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ নিয়ে পূর্ব বাংলা আসাম প্রদেশ গঠিত হয়। পূর্ব বাংলা আসাম প্রদেশের রাজধানী ঢাকা। এই প্রদেশের জন্য একজন ছোট লাট, একটি ব্যবস্থাপক পরিষদ ও একটা রাজস্ব বোর্ডের ব্যবস্থা রাখা হয়। এই প্রদেশের জন্য একজন ছোট লাট, একটি ব্যবস্থাপক পরিষদ, একটা রাজস্ব বোর্ডের ব্যবস্থা রাখা হয়। স্যার ব্যামফিল্ড ফুলার পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম ছোট লাট নিযুক্ত হন। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ, যার রাজধানী কলকাতা। তাহলে স্যার ব্যামফিল্ড পূর্ব বাংলা ও আসাম প্রদেশে প্রথম ছোট লাট নিযুক্ত হন। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ, যার রাজধানী কলকাতা। তাহলে এই যে পরিকল্পনাটা কখন বাস্তবায়ন হয়? লর্ড কার্জনের পরিকল্পনা অনুযায়ী আসাম, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ নিয়ে আসাম,
চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ নিয়ে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ করতে হয়। পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ঢাকা। এই প্রদেশের জন্য একজন ছোট লাট, একটি ব্যবস্থাপক পরিষদ ও একটা রাজস্ব বোর্ডের ব্যবস্থা রাখা হয়। স্যার ব্যামফিল্ড ফুলার পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম ছোট লাট নিযুক্ত হন। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়। বাংলা প্রদেশ, যার রাজধানী কলকাতা, 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। তাহলে আমরা কি দেখি যে বঙ্গভঙ্গ কখন কার্যকর হয়? 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। তাহলে আমাদের প্রশ্ন কি থাকবে? যে আমাদের আজকের আলোচ্য বিষয়ে প্রশ্ন কি থাকবে? বঙ্গভঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা করা, অথবা 1905-এর বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ আসাম প্রদেশে 1905 সালে বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থসামাজিক উন্নয়ন বিশ্লেষণ করো। তাহলে আজকের আলোচ্য বিষয়ে যে প্রশ্নগুলো দাঁড়ায়, আমরা গত ক্লাসে পড়েছি কি বঙ্গভঙ্গের পটভূমি। আজকের ক্লাসে কি আলোচনা করেছি? 1905 সালে বঙ্গভঙ্গের কারণসমূহ এই আলোচনা করা। আরেকটা প্রশ্ন হতে পারে 1905 সালে বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ আসাম প্রদেশে আর্থ সামাজিক উন্নয়ন বিশ্লেষণ করা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এই যে ক্লাসগুলো অনলাইনের ধারাবাহিকতায় যে ক্লাসগুলো পড়ানো হচ্ছে সেগুলো বই দেখবে, পড়বে। দিলীপ কুমার সাহা, রাখি বর্মন, ইয়াসমিন ম্যাডামের বইগুলো পড়বে, ভালো করবে, সময় নষ্ট করবে না, পড়াগুলো শেষ করে ফেলবে, যে কোনো সময় ফাইনাল পরীক্ষা হবে। তাহলে আজকের আলোচ্য বিষয় কী ছিল? বঙ্গভঙ্গের কারণসমূহ, ফলাফল। আমি ছাত্রদেরকে বলবো আমার আরেকটা ক্লাস বঙ্গভঙ্গের উপর নিতে হবে, সেটা বঙ্গভঙ্গের রদ। তাহলে 1911 সালে বঙ্গভঙ্গের রদ। আগামী ক্লাসে কি পড়া থাকবে? 1911 সালে বঙ্গভঙ্গের রদ। তাহলে আমরা কি পড়েছি? সিলেবাস কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাশনালিজম, ইটস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমরা কি পড়েছি? জাতীয়তাবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান। তারপরে আমরা দেখেছি ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, রোল অফ দ্য প্রেস ইন দ্য ডেভেলপমেন্ট ন্যাশনালিজম। অর্থাৎ জাতীয়তাবাদ উন্মেষে বা জাতীয়তাবাদের বিকাশে আমরা কি পড়ব? যে পাশ্চাত্যের শিক্ষার ভূমিকা কতটুকু ছিল। তারপরে মুভমেন্ট অ্যাগেন্স্ট ব্রিটিশ রুল, অর্থাৎ সিপাহী বিদ্রোহ এবং এর প্রকৃতি পড়েছি আন্দোলনের মধ্যে। পাবলিক অ্যাসোসিয়েশন অ্যান্ড অর্গানাইজেশন 1885, সেটাও আমাদের পড়া হয়ে গেছে। তার 5 নম্বরে আমার যেটা বাকি, 5 নম্বর যেটা স্যার সৈয়দ আহমদ খান অ্যান্ড আলিগড় আন্দোলন, সেটাও আমাদের পড়ানো হয়ে গেছে। আমি আজকে আমার পড়ানোর মধ্যে এইখানে একটা চ্যাপ্টার এখনও বাকি আছে, সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে মুভমেন্ট ফর দ্য ইন্ডিয়ানাইজেশন অফ দ্য সিভিল সার্ভিস, অর্থাৎ ভারতীয়দের যে সরকারি চাকরিকরণ, সেটা পরে পড়াবো বঙ্গভঙ্গ শেষ হয়ে গেলে। ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়ানো হয়ে গেছে। পার্টিশন অফ বেঙ্গল যে প্রতিক্রিয়া, সেটা আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। এরপরে আমরা পড়াবো স্বদেশী মুভমেন্ট। এ হচ্ছে আমাদের আলোচ্য বিষয়গুলো। আমি আবার রিভাইজ করলাম কি কি পড়ানো হলো, কি কি পড়ানো হয়নি। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, আগামী ক্লাসে দেখা হবে।